নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আমাদের রাজ্যের সবচেয়ে বড় সমস্যা অনুপ্রবেশ, তার কারণ 2200 কিলোমিটারেরও বেশি বাংলাদেশের সঙ্গে আমাদের স্থল সীমান্ত। এই সীমান্তের মধ্যে বেশ কিছুটা জায়গা কাঁটাতারহীন এবং বারবার এই নতুন সরকার বলছে এই অনুপ্রবেশ বন্ধ করতেই হবে, যারা রয়েছে তাদের পাঠাতে হবে। কতটা জায়গা অরক্ষিত রয়েছে একবার দেখুন। এই যে বাংলাদেশ সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে, এখানে যদি আমরা দেখি অরক্ষিত কোচবিহারের 100 কিলোমিটার, সেখানে কাঁটাতার নেই। আবার দেখুন দিনাজপুর, উত্তর দিনাজপুরের 220 কিলোমিটার সীমান্তের মধ্যে 500 মিটার, সেখানে কোনো কাঁটাতার নেই, কোনো ফেন্সিং নেই সেখানে। এবার মালদা দেখব, দক্ষিণ দিনাজপুর দেখব, মালদা দেখব। দেখুন দক্ষিণ দিনাজপুরের 252 কিলোমিটারের মধ্যে থেকে 20 থেকে 25 কিলোমিটারে কাঁটাতার নেই। মালদায় 27 কিলোমিটার কোনো কাঁটাতার নেই। ঠিক এইরকমভাবেই আমরা যদি দক্ষিণেও নেমে আসি তাহলেও দেখব যে একইভাবে কাঁটাতারহীন অনেক জায়গা রয়েছে। তো এই জায়গাগুলো থেকে অনুপ্রবেশ হচ্ছে, নিয়মিতভাবে অনুপ্রবেশ হচ্ছে। তা আটকানোর জন্য পদক্ষেপ কি? সেই পদক্ষেপ গতকালই আমরা আপনাদের জানিয়েছিলাম। 3D অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। প্রথমে চিহ্নিত করতে হবে, নাম বাদ দিতে হবে যাতে কোনো রকম সরকারি সুবিধা না পায়। 3 নম্বর, ডিপোর্ট, পাঠিয়ে দেওয়া হবে ওই পারে। এই পদ্ধতিটা কি? এই মাঝখানে ট্রানজিশন পিরিয়ডে তার সঙ্গে কি হবে, কোথায় থাকবে জানবো। অয়ন রয়েছেন সরাসরি আমার সঙ্গে নিউজ রুম থেকে, এবং আমার সঙ্গে নিউজ রুম থেকে যেমন অয়ন রয়েছেন তেমনই আমার সঙ্গে মালদা থেকে রয়েছেন সেবক, এবং মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমার সঙ্গে প্রণব। প্রথমে অয়নের সঙ্গে কথা বলবো, এই মাঝখানে ট্রানজিশন পিরিয়ড, এই সময়টায় কি হবে? অতনু, দেখো ইতিমধ্যেই অনুপ্রবেশ যাতে না হয় তার জন্য বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়ে গেছে, সুতরাং ঢোকাটা আটকানো যাবে। এবার যারা ঢুকে বসে আছে, আমরা দেখেছি পালা বদলের আগে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড করাটা কোনো ব্যাপারই না। বাংলাদেশ থেকে এসে সমস্ত সরকারি সুযোগ সুবিধে নেওয়ার জন্য, এদেশের নাগরিক হওয়ার জন্য সব কিছু করে দেওয়া হয়েছে, এবং গত শাসক দলেরই ইন্ধনে এটা করা হয়েছে। এবার গত ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেই যে বলছিলে ডিটেক্ট, এই ডিটেক্ট করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই ডিটেক্ট করার প্রক্রিয়ার পরে এবার ডিলিট, অর্থাৎ আমরা এসআইআরে দেখলাম বহু নাম ডিলিট হয়েছে। সেই ডিলিটেড নামের মধ্যে রয়েছে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা, এরকম একটা বিতর্কও রয়েছে। কিন্তু ভোটাধিকার নেই তাদের, অনেকেরই ভোটাধিকার নেই। তাদেরকে খুঁজে খুঁজে বের করে, অনুপ্রবেশকারী কারা খুঁজে বের করে, এবং এবার এই হোর্ডিং সেন্টারে ঢোকানো হবে। অর্থাৎ সরাসরি পুশব্যাক না করে, বাংলাদেশ বা মায়ানমারে সরাসরি না পাঠিয়ে এবার এদেরকে হোর্ডিং সেন্টারে পাঠানো হবে। এই হোর্ডিং সেন্টারে 10 ফুট উঁচু পাঁচিল থাকবে, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকবে, রান্নার গ্যাসেরও ব্যবস্থা থাকবে। কিন্তু অনুপ্রবেশকারীদের কাছ থেকে, কারো কাছ থেকে যদি ভোটার কার্ড পাওয়া যায়, আধার কার্ড পাওয়া যায়, কোনো রকম রেশন কার্ড পাওয়া যায়, তাহলে কেন্দ্রীয় সরকারকে জানানো হবে যে এরা আসলে রেশন কার্ড পাওয়ার যোগ্য ছিল কিনা, আধার কার্ড পাওয়ার যোগ্য ছিল কিনা, ভোটার কার্ড পাওয়ার যোগ্য ছিল কিনা। যদি তা না হয় সঙ্গে সঙ্গে ক্যান্সেল হবে, এবং তারপরে এই হোর্ডিং সেন্টার থেকে অনুপ্রবেশকারীদের পুশব্যাকের প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এই যে মাঝখানটায়, পুশব্যাকের আগে এই মাঝখানটায় তাদের যাতে আলাদা করে রাখা যায়, সেই জন্যই এই হোর্ডিং সেন্টার এইভাবে রাজ্য সরকার প্রস্তুত নিচ্ছে। ধন্যবাদ অয়ন। এবং এই হোল্ডিং সেন্টারের কিন্তু বেশি দিন থাকা যাবে না, তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলে দিয়েছেন যে যারা অন্য দেশ থেকে আমাদের দেশে অবৈধভাবে এসেছেন তাদের বেশি দিন তো আমরা খাওয়াবো পড়াবো না। কিন্তু এই হোল্ডিং সেন্টার কেমন হচ্ছে? এই হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারীদের ঢোকানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। মুর্শিদাবাদ থেকে প্রণব আছে আমার সঙ্গে। লালগোলায় হোল্ডিং সেন্টার করা হয়েছে, প্রণবের থেকে একটু জানবো। লালগোলার এই হোল্ডিং সেন্টার, তা সেখানে অনুপ্রবেশকারীদের ঢোকানো হয়েছে, কতজনকে ঢোকানো হয়েছে, কেমন সেই হোল্ডিং সেন্টার, কি কি রয়েছে সেখানে? প্রণব। দেখো ইতিমধ্যেই কিন্তু সেই হোল্ডিং সেন্টারে 5 জন বাংলাদেশিকে চিহ্নিতকরণ করে তাদেরকে কিন্তু রাখা হয়েছে। আগে যেটা পদ্মা ভবন ছিল, জেলা পরিষদের যে পদ্মা ভবন, সাধারণত বহরমপুর থেকে যে সমস্ত যারা যেতেন সেই পদ্মা ভবনে থাকতেন,
সেই পদ্মা ভবনকেই কিন্তু করা হয়েছে হোল্ডিং সেন্টার। এবং গতকালকে রাত্রিবেলা থেকে রানীতলা থানা, লালগোলা থানা এবং ভগবানগোলা থেকে অনুপ্রবেশকারী কয়েকজনকে গ্রেপ্তার করে বিএসএফ, তারপরে কিন্তু পুলিশের হাতে তুলে দেয়। তারপর পুলিশ সেটাকে কোর্টে না পাঠিয়ে সেই হোল্ডিং সেন্টার অর্থাৎ পদ্মা ভবনে কিন্তু রেখেছে এবং তাদেরকে রাখা হয়েছে এবং সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে রাখা হয়েছে। আগে যেটা হতো যে সাধারণত তোমার কোর্টের মধ্যে পাঠানো হতো, তারপর তাদের জেলে সংশোধনাগারে পাঠানো হতো, কিন্তু এখন বর্তমানে আজ থেকে শুরু হয়েছে সেটা বহরম লালগোলার যে পদ্মা ভবন রয়েছে সেই পদ্মা ভবনকে তোমার হোল্ডিং সেন্টার আপাতত করেছে এবং সেখানেই কিন্তু এদেরকে এই বাংলাদেশিদেরকে কিন্তু রাখা হয়েছে। এবং পুলিশ সূত্রে জানতে পারছি যে কিছুদিন পর সরকারি অনুমতি মিললে তারপর তাদেরকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। বিএসএফ এর মাধ্যমে তাদেরকে সরাসরি তোমার পুশব্যাক করে দেওয়া হবে এবং যে কাটাতার দেওয়ার প্রসেসে এই নতুন সরকার আসার পর থেকেই তোমার কাটাতারের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, জমি লেনদেন হচ্ছে, কিন্তু এখনো অনেকটা তোমার জায়গায় তোমার অরক্ষিত অবস্থায় রয়েছে এবং বেশ কিছু জায়গা তোমার রিভারাইন পদ্মার নদী বেষ্টিত পদ্মার যে বর্ডার সেইটা রয়েছে এবং সেই সুযোগে কিন্তু এখনো অনুপ্রবেশ চলছে। এবং গতকাল রাত্রিবেলাতে এইভাবেই তোমার লালগোলা থানা এবং রানীতলা থানা এবং ভগবানগোলা থানা 5 অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে এবং তারপরে কিন্তু তাদেরকে এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। যদিও এ ব্যাপারে কোনো রকমভাবে প্রশাসনিক যে কর্তারা রয়েছেন তারা কিন্তু মুখ খুলতে চাননি, তবে পদ্মা ভবনে ইতিমধ্যেই কিন্তু সেই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে এবং থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সেই হোল্ডিং সেন্টারে তোমার যারা অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হবে তাদেরকে ওখানেই রাখার জন্য। এবং ওখানকার এক কংগ্রেস নেতা তার বক্তব্য একবার শোনা যাক এ নিয়ে, এই হোল্ডিং সেন্টার নিয়ে। লালগোলা পদ্মা ভবনে কাউকে কাউকে নিয়ে যে রেখেছে, আমাদের জানা নেই যে তারা আদৌ বাংলাদেশি না ইন্ডিয়ান। যদি অ্যাকচুয়ালি তারা বাংলাদেশি হয় নিশ্চয়ই তাদেরকে যে প্রসিডিওর মেনে তাদেরকে বাংলাদেশে পাঠাক, আমাদের আপত্তি নাই। কিন্তু যারা এখানকার ভোটার, যারা আজকে লক্ষ লক্ষ ভোটার যাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের নামকে তুলতে হবে, ভোটার লিস্টে নাম তুলতে হবে। আর যারা অ্যাকচুয়ালি যদি বাংলাদেশি হয় তাদেরকে পাঠাক, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। মালদা, মুর্শিদাবাদের মতো মালদা থেকে অনুপ্রবেশকারী গাজল থেকে 9 জন অনুপ্রবেশকারীকে রিটেন করা হয়েছে এবং তাদের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। সেই হোল্ডিং সেন্টারের কি অবস্থা, সেখানে কিরকম ব্যবস্থা রয়েছে, আমার সঙ্গে সেবক আছে, বলতে পারবে সেবক? একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে অতনু, যে ডিটেক্ট করার পর এই লাস্ট যে পদক্ষেপ রিপোর্ট, অর্থাৎ তাদেরকে পুশব্যাক করা এবং এক্ষেত্রে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার করা হবে বলে জেলা শাসকদের নির্দেশিকা দিয়েছিল নতুন সরকার, সেই মতোই মালদায় উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। মালদহের ইংরেজ বাজারের বাগবাড়ি, এখানে একটি কর্মতীর্থ রয়েছে যেখানে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রদর্শনী ও বিপণন কেন্দ্র হিসেবে যা ব্যবহৃত হতো সেই সরকারি ভবনকেই হোল্ডিং সেন্টার হিসেবে কাজে লাগানো হচ্ছে। ইতিমধ্যেই 9 জন বাংলাদেশিকে তাদেরকে কিন্তু আটক করে এখানে আনা হয়েছে, যাদেরকে গতকাল বিকেলে মালদহের গাজলের পান্ডুয়া থেকে আটক করে পুলিশ এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা বাংলাদেশি। আমরা যেটা বলছিলাম যে এই যে অনুপ্রবেশকারী, তা নিয়ে যে নতুন সরকারের ভাবনা বা বিজেপি বারবার অভিযোগ করছিল যে তারা অনুপ্রবেশকারী অবাধে ঢুকছে এবং যে 3D অ্যাকশনের কথা বলা হচ্ছিল, সেই 3D অ্যাকশনের কাজ তার মাঝের একটা প্রক্রিয়া হলো কিছুদিনের জন্য ডিপোর্ট করার আগে তাদের হোল্ডিং সেন্টারে রাখা হবে। সেই হোল্ডিং সেন্টারে ইতিমধ্যেই মালদায় 9 জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য শোনাবো আপনাদের, শোনাবো খগেন মুর্মুর বক্তব্য। নাগরিকত্ব দেওয়া বা অবৈধ প্রবেশ কমপ্লিটলি কেন্দ্র সরকারের হাতে। কেন্দ্র সরকারের কাছে নিশ্চয়ই কোনো তথ্য এসছে, তারা এটা করছে। সত্যিকারের যারা বিদেশি বা ইনফিল্টার্স, তাদের বিরুদ্ধে শাস্তি হোক। সাধারণ মানুষের তাদের অর্থে যে সমস্ত হচ্ছে যে বিনা কারণে কিছু ঘর বাড়ি মানে অট্টালিকা তৈরি করেছিল, সেই সমস্তগুলোকে আজকে হচ্ছে সরকারিভাবে আমরা কাজে লাগাবার চেষ্টা করছি। কোনো পেপার যাদের নাই, যেখানে কাগজ দেখাতে পারছেন না, আমরা নিয়মের মধ্যে, আইনের মধ্যে আমরা সমস্ত কাজ করবো। কোনো লিওনেল মেসি পায়ের জাদুতে বিপক্ষের ডিফেন্ডার দুলে যায়,
সারা বিশ্ব দোলে তার পায়ের জাদিতে, সেই মেসি দুলছে, বলা ভালো মেসির মূর্তি দুলছে। দেখুন নেকটাউন মেসির মূর্তি, ভালো করে খেয়াল করে দেখুন তো হাওয়ায় দুলছে কিনা। দুলছে, এই অভিযোগ এসেছিল এবং তারপর সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য ইন্সপেকশন। কি হলো সেখানে গিয়ে জানবো। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, দেখো, গত ডিসেম্বর মাসে যখন মেসি কলকাতা সফরে আসেন তখন লেক টাউনে ক্লক টাওয়ারের পাশে গত 13ই ডিসেম্বর মেসির একটি 70 ফুটের মূর্তি উন্মোচন হয়, যেটি নিজেই মেসি উদ্বোধন করেছিলেন সল্টলেক থেকে ভার্চুয়ালি রিমোটের মাধ্যমে। কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখা যায় এই মূর্তি হাওয়া দিলেই তুলতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা তারা গত 25শে মে থানায় অভিযোগ করেন এবং তারা যে অভিযোগ করেন তারা আশঙ্কা করছিলেন যে এই মূর্তি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই অভিযোগ পাওয়ার পর পিডব্লিউডির তরফ থেকে আধিকারিকরা যান এবং তারা গিয়ে যেটা দেখেন, যেটা সূত্র মারফত খবর, যে মূর্তির যে অবস্থান, প্রথমত যে জমিতে অবস্থান সেই জমিটি পিডব্লিউডির, এবং যে খবর পাওয়া যাচ্ছে তার কোনো অনুমতি নেওয়া হয়নি যখন মেসির মূর্তি এখানে উন্মোচন করা হয়েছিল। দ্বিতীয়ত, মেসির মূর্তি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে যদি তার একটা ভারসাম্যর যে মাত্রা সেটা সঠিক নেই। আগামী দিনে সামনেই বর্ষা আসছে, সেক্ষেত্রে প্রবল ঝড় বৃষ্টি হলে এই মেসির মূর্তি কি করে রক্ষা করা যাবে সেই নিয়ে কিছু আশঙ্কা থেকেই যায়। ইতিমধ্যে আধিকারিকরা তারা পুরো বিষয়টি দেখেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা যাবতীয় নোটিশ বা নির্দেশ বিষয়টি জানাবেন। এখন দেখার এই মূর্তি নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মেসির মূর্তি যে হাওয়ায় দুলছে তা ভিডিও থেকে স্পষ্ট, এবং যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু প্রত্যেকেই থানায় গিয়ে অভিযোগ করেছিলেন গত 25 তারিখ, এবং সেই অভিযোগের ভিত্তিতে ইন্সপেকশন। ইরন, খুব সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করব, যদি এখানে এই তৈরি করার ক্ষেত্রে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে এটাকে ডিসমেন্টেল করতে হবে, আর যদি এটা বেআইনিভাবে সরকারি জমিতে করা হয়ে থাকে তাহলে ওটা ডিসমেন্টেল করতে হবে, এটাকে সরিয়ে দিতে হবে, এরকম কোনো কথা কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, যেটা পিডব্লিউডি সূত্রে খবর, প্রথম কথা মূর্তিটি অবৈজ্ঞানিক ভাবে তৈরি করা হয়েছে। মূর্তির সেন্টার অফ গ্র্যাভিটি এমন জায়গায় রয়েছে সেই হাওয়া দিলেই মূর্তিটি তুলতে শুরু করেছে, এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে পিডব্লিউডি তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে এখানে মূর্তি বসানো হয়েছে, সেই জমিটি আসলে পিডব্লিউডির জমি। এই মূর্তি তৈরির সময় পিডব্লিউডি থেকে কোনো রকম নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া হয়নি, অর্থাৎ এটা বসানোর ক্ষেত্রেও কোথাও একটা বেনিয়ম ছিল। বেনিয়ম তো ছিল। ধন্যবাদ ইরন। আজ দিনের আরো একটা গুরুত্বপূর্ণ খবর, আরজিকর ফাইলের পর এবার কামদুনি ফাইল খুলছে। কামদুনি 2013 সালের সেই ঘটনা, কি হয়েছিল, কামদুনির জাস্টিস হবে এবার। কামদুনি ফাইল খুলছে, কামদুনির জাস্টিস হবে এবার। সেই সময় প্রতিবাদ করেছিলেন মৌসুমী কয়াল, টুম্পা কয়াল, কামদুনি আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তারা। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন, কি কথা হলো তাদের সঙ্গে? শ্রমিক ভট্টাচার্য, সুস্মিতা আছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, কামদুনি ফাইল খুলছে, মৌসুমী কয়াল, টুম্পা কয়াল তারা আজ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন, কি কথা হলো? আরজিকরের ফাইল পুনরায় খোলা হয়েছে এবং আবারও কামদুনির ফাইল খুলবে এবং কামদুনির নির্যাতিতা তিনি বিচার পাবে, এই আশা নিয়েই আজ টুম্পা কয়াল, কামদুনির ঘটনার আন্দোলনকারী এবং পরিবারের সদস্যরা, কামদুনির নির্যাতিতার পরিবারের সদস্য, তারা আজ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন এবং পরিবারের সদস্যদের স্পষ্ট বক্তব্য, তারা ভরসা পেয়েছেন আগামী দিনে কামদুনির নির্যাতিতা, কামদুনির অত্যাচারিতা তিনি বিচার পাবে। শুধু তাই নয়, শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজের মতোই এই কামদুনির ফাইল আবারও পুনরায় খোলা হবে এবং বিচার প্রক্রিয়া যদি কোনোভাবে সে সময় তৎকালীন পুলিশ কর্তাদের দ্বারা কিংবা তৎকালীন কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, বিচার সঠিকভাবে না পেয়ে থাকে পরিবারের সদস্যরা, তাহলে সেই পরিবারও বিচার পাবে। কামদুনির ঘটনার ফাইল খুলবে এমনটাই আশ্বাস মিলেছে শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে, এমনটাই অন্তত বলছেন কামদুনির নির্যাতিতার পরিবারের সদস্যরা। তার মা, তার ভাই আজ এসেছিলেন এই রাজ্য বিজেপির সদর দপ্তর সল্টলেক বিজেপি দপ্তরে। তার সঙ্গে অবশ্যই টুম্পা কয়াল আন্দোলনকারীদের মুখ হয়ে উঠেছিলেন যিনি কামদুনিতে। সেই সময়ে 2013 সাল থেকে এখনো পর্যন্ত তিনিও আজ এই বিজেপি দপ্তরে এসেছিলেন এবং তিনিও রাজ্য সভাপতির সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি আইনি প্রক্রিয়া, আইনি জটিলতা সবটা মিলিয়ে, সবটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সঙ্গে সমাধান করে কামদুনির ঘটনায় কামদুনির নির্যাতিতা যাতে সঠিক বিচার পায় সেই ব্যবস্থাও বিজেপি সরকার করবে এমনটাই আশ্বাস। যেন সঠিক বিচার পাওয়া যায়। 2013 বছর পার হয়ে গিয়েছে, সুবিচারের আশায়
পরিবার। সুবিচারের আশায় সেদিনের সেই প্রতিবাদী টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, বিচারের আশায় ওই নির্যাতিতা নিহত তরুণীর দাদা, মা। দাদার কাছে যে আশ্বাসটা নিয়ে আমরা এসছিলাম সেটা দাদা আশ্বাস দিয়েছে যে সেটা পূরণ হবে এবং কামদুনির ফাইল পুনরায় খোলা হবে এবং নতুন করে আবার তদন্ত হবে, এই কথাগুলো হয়েছে। কাকিমা রিকোয়েস্ট করলেন আমাদের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দেখা করার জন্য। দাদা বললেন যে আগামী সপ্তাহে সোমবার জনতার দরবারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা আমরা করছি। অভয়া দিদির যেমন ফাইল খোলা হয়েছে এবং আমার বোনের যে ফাইল কামদুনি মামলা সেটাও রিওপেন করা হোক, এবং শ্রমিকদা আমাদেরকে আশ্বস্ত করলেন যে তোমাদের ফাইলও খোলা হবে খুব শীঘ্রই। আমাদের একটি লিখিত আকারে পূর্ণাঙ্গ বিষয় দিতে বললেন এবং আগামী সোমবার জনতার দরবারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে আমাদের একটা দেখার অ্যাপয়েন্টমেন্টও হয়েছে এবং সেদিনকে বিস্তারিত আমাদের কেসের বিষয় নিয়ে আমরা বলব। যেমন আর্যিকলে অভয়ার মান ফাইল খোলা হয়েছে, আমাদের ফাইলটাও খোলা হোক যেন সুবিচার পাই। বিচার পাইনি তার জন্য তো এখনো চোখের জল পড়ে। লোয়ার কোর্টে বিচার পেয়ে আবার হাইকোর্টে কি করে খালাসি হয়ে গেল, ফাঁসির অর্ডার হয়ে কি করে খালাসি হয়ে গেল, ওদেরও যেন ফের জেলে ঢোকানো হোক, ওরা যেন সাজা পায়, তাহলে আমি শান্তি পাবো, আমার আত্মা শান্তি পাবে, আমার মেয়ের আত্মা শান্তি পাবে। কামদুনির কথা বলতে গেলে কেন যেন আরজি করের কথা বারবার মনে আসে না? জাস্টিস, বিচার, আরজি করের বিচার, আরজি করের কেস, সেই আরজি করের ঘটনার সেদিনের সেই নির্যাতিতা নিহত তরুণীর মা রত্না দেবনাথ, তিনি দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। নবান্নের 14 তলায় বৈঠকের মাঝেই ফেসবুকে পোস্ট করলেন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পোস্ট, যেখানে তিনি লিখছেন যে তিনি এখন নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, যে মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। তিনি লিখছেন সততার শক্তি অনেক, শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়। তিনি তার কথা বলছেন মমতার কথা বলছেন, দুজনেই সর্বহারা। লিখছেন তিনি তার একমাত্র মেয়েকে হারিয়েছেন, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লিখছেন যে উনি তার 14 তলার গদি হারিয়েছেন, অপেক্ষা করুন, উনি ওনার অপরাধী টিম সবার আরও করুণ পরিণতি দেখতে পাওয়া যাবে। লিখছেন তার পরিচয়, তিনি ডক্টর দেবনাথের গর্বিত মা। গোঘাটের এক আলিশান প্রাসাদ দেখাই আপনাদের, দারুণ বাড়ি, একটা দারুণ একটা বাড়ি, বিরাট বড় বাড়ি, বাড়ির সঙ্গে এইসব এত কিছু রয়েছে। দুই ভাই মিলে, ওই দেখুন দুই ভাইয়ের এই বাড়ি, পাশে বাগান, এতটা জমি জায়গা। এদের পরিচয় কি? এদের পরিচয় এরা তৃণমূল করে, মানে যদি অকুপেশন বলতে হয়, পেশা বলতে হয়, তাহলে কি বলতে হবে? এরা তৃণমূল করেন। এদের একজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আরেকজন পঞ্চায়েত প্রধান। কিন্তু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আর পঞ্চায়েত প্রধানের এত টাকা হতে পারে এরকম একটা বাড়ি করার? এরা থাকতেন তো একটা কুড়ে ঘরে, আর আজ 3 তলা বাড়ি কিভাবে? শুভদীপ আছে আমার সঙ্গে। শুভদীপ, দেখো অতনুদা, গ্রামের যে লোকজন স্পষ্ট যেটা দাবি করছেন যে দিনের পর দিন কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং ভয় দেখিয়ে টাকা আদায়, একাধিক দুর্নীতির কাজে কিন্তু এই দুই ভাই তৃণমূল আমলে জড়িয়েছিল এবং 2021 সালে নির্বাচন পরবর্তী সময় কিন্তু এই দুই ভাইকে টাকা দিয়ে বিভিন্ন গ্রামের মানুষকে, যাদের এদের পছন্দ হতো না তাদেরকে কিন্তু টাকা দিয়ে তবে ঘরে ফেরানো হয়েছিল। না হলে যখন তখন রাতে গিয়ে মহিলাদের উপর নির্যাতন, এলাকায় গিয়ে ঘর ভাঙচুর, ঘরে আগুন লাগিয়ে দেওয়া, বিভিন্ন অনৈতিক কাজে কিন্তু এই দুই ভাইয়ের নাম জড়িয়ে পড়ে। এবং গোঘাটের যে শান্তিপুর প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে কিছুটা এগোলেই কিন্তু এক ডাকে চিনিয়ে দিতে পারবে এদের বাড়ি। অট্টালিকা সম বাড়ি কিন্তু রাস্তার ওপর শোভা পাচ্ছে এবং দিন দিন টালির চাল, অ্যাসবেস্টারের চাল, সেই বাড়িটা এখন আর সেই বাড়ির জায়গায় এরা থাকেন কোথায়? 3 তলা বাড়িতে, বিরাট বাড়ি, সেই বাড়িতে থাকেন তারা এখন। এদের রোজগার কি? দুর্নীতি আর কাটমানি,
অভিযোগ করছেন এলাকার মানুষ। আসলে পালা বদল হতেই এখন ভয় আউট আর ভরসাহীন, তাই এখন তারা অভিযোগ করতে পারছেন। টাকা ফেরোচ্ছে, বাড়িতে পোস্টার ফেলেছেন। 21 সালে আমাদের মারধর ভাঙচুর প্লাস আমাদের গরু ছাগল লুট করে ওরা খেয়েছে, আমরা তাও কিছু করতে পারিনি। আমাদের বাদাম থেকে চাষের জমি থেকে সব নষ্ট করে দিয়েছে, 21 সালে। মানে এমন কিছু নাই যে করেনি, ওদের যত রকম কষ্ট ছিল সব আমাদেরকে দিয়েছে। আমাদেরকে 5 মাস ঘর ঢুকতে দেয়নি, এবং দ্বিতীয় যখন ঘরে আসি তখন আমাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হলো। ঘর থেকে তুলে নিয়ে গেল আমার স্বামীকে, এখানে বল খেলার ডেঙাকে নিয়ে যে মুরগির মতন কিলি মেরে দিল। তাহলে ঘর ভাঙা, আগুন ধরানা, জব কার্ডে কাজ করতে গেলে দিচ্ছে না। ছেলে মেয়ে নিয়ে আমরা ছুটে ছুটে বেড়াচ্ছি, ঘরে থাকতে পারিনি, রান্না পর্যন্ত করতে পারিনি। 2018 সাল থেকে ঘর মানে জব কার্ডের কাজ দেয়নি। যে যা ঘরগুলো ভেঙেছে সে তার ক্ষতিপূরণ চায়। অ্যাসবেস্টসের ছাইনি থেকে 3 তলা বাড়ি, এটাই কিন্তু আসল নয়, এর পিছনে আরো অনেক ব্যাপার আছে। এরা দুজন রাতে মহিলাদের দরজা খুলে রাখতে বলতো, অর্থাৎ সেই সন্দেশখালী স্মৃতি গোঘাটে চলে এলো। গোঘাট সন্দেশখালী স্মৃতি ফেরালো, মহিলাদের ত্রাস। তৃণমূল নেতা এই 2 ভাই, এলাকার মহিলারা বিস্ফোরক অভিযোগ করছেন এখন পালা বদল হতেই। বলছেন রাতে নাকি মহিলাদের দরজা খুলে রাখতে বলা হতো। আমাদের সামনে দাঁড়িয়ে বলছে ডিজেল এনে রেখেছি, শুধু রায়টা বেরাবার আগে ছেলেগুলাকে তোদের সামনে ডিজেলে করে পুড়িয়ে মারবো, আর তোদেরকে আমাদের ঘরকে তুলে তুলে নিয়ে যাব। সাবুদ্দিনের ভাই গিয়া বলছে আমার বাড়িতে গিয়ে বাজার দিকে বেড়া কি রাস্তা দিকে বেড়া অমনি পায়েতে এমনি করে গোড়ালে দিত, দিয়ে ছেলেদিকে মারধর করতো শুধু। আর রাতের বেলা আমরা 1টা-1:30টা পর্যন্ত জেগে থাকতুম। হ্যাঁ, পাড়ায় এসে এত বড় ছড়া গলাতো ঘর দিকে, এত বড় আমার ঘরে এত বড় ছড়া গলিয়ে শিকল কাটছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, যার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, গিয়াসউদ্দিন খান, সেই গিয়াসউদ্দিন খান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করছে। যারা আমার নামে যে অভিযোগটা তুলেছে, কাটমানি থেকে আরম্ভ করে বিভিন্ন দিকে ইস্যু, কাউকে অসম্মানজনক অনেকে ইস্যু তুলছে। আমি যদি কারো কাছ থেকে 1 টাকা কাটমানি খেয়ে থাকি, কাউকে অপমান করে থাকি, কাউকে মেরে থাকি, কাউকে গালাগালি করে থাকি, আমাকে যা শাস্তি দিলে আমি মেনে নেব। কিন্তু আজকের দিনে ক্ষমতায় দাঁড়িয়ে যে বন্ধুরা আজকে কাউকে দিয়ে আমার নামে অভিযোগটা করছে, সেটা আমি মনে করি আমার খুব দুর্ভাগ্যজনক। যখন আমি ক্ষমতায় ছিলাম, শাসক দলে ছিলাম, তখন আমি প্রত্যেক জনগণকে বলতাম যদি কোনো কারো অভিযোগ থাকে, কোনো কমপ্লেন থাকে, তাহলে আমাকে নাহলে পুলিশকে জানিও। কিন্তু আজকে তারা কমপ্লেন করেনি। আজকে কোনো লোক আমার বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধাচরণ ব্যবহার করছে, আমাকে ফাঁসি দেওয়ার জন্য করছে, আমার নামে অপপ্রচার করছে। এই 8 জন কাউন্সিলর ডায়মন্ড হারবারে পদত্যাগ করলেন। কালকে ফলতায় ভরাডুবি, আজকে ডায়মন্ড হারবার মডেল চুরমার। ডায়মন্ড হারবার পুরসভায় পদত্যাগের হিড়িক। 16 কাউন্সিলরের মধ্যে 8 জনের পদত্যাগ। বিভিন্ন জায়গায় পুরসভা থেকে কাউন্সিলররা পদত্যাগ করছেন, তৃণমূল কাউন্সিলররা। এখানেও 16 জনই তৃণমূল কাউন্সিলর, তার মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগ করলেন। সরাসরি চলে যাব প্রতিনিধি আনিসুদ্দিনের কাছে। আনিসুদ্দিন, একটাই প্রশ্ন, এই 8 জন কি নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্কলুষ, নাকি ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এই 8 জনের বিরুদ্ধেও রয়েছে? একেবারেই অন্ধ। দেখো, এই যে 8 জন কাউন্সিলর তারা পদত্যাগ দেওয়ার জন্য ডায়মন্ড হারবার মহকুমা শাসকের কাছে গিয়েছিলেন, কিন্তু মহকুমা শাসক তাদের এই পদত্যাগপত্র গ্রহণ করেননি। ফলত তারা তাদের পদত্যাগপত্র জমা করার জন্য এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যানের কাছে এসছেন, এবং এই যে 8 জন কাউন্সিলর তারা তাদের এই পদত্যাগ দিতে চান, তার ফলস্বরূপ তারা জানাচ্ছেন তারা দলের মধ্যে থেকে কিন্তু তারা আক্রান্ত ছিলেন, তারা তাদের স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না। এমনকি তারা যখনই কোনো বিষয়ে তারা যখন সরব হয়েছে, তখন তাদেরকে পুলিশ দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে। রাজ্যে পালা বদলের পর তারা এই কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করতে চান, সেজন্যই তারা 8 জন কাউন্সিলর তারা মহকুমা শাসকের কাছে গিয়েছিলেন, কিন্তু মহকুমা শাসক তাদের সেই পদত্যাগ আমি আসবো, মহকুমা শাসক কেন পদত্যাগপত্র গ্রহণ করলেন না, কি বলছেন এই 8 জনের মধ্যে 1 জন কাউন্সিলর আগে দেখাবো, তারপরে আবার তোমার কাছে আসবো। আমরা অন্য কোনো রাজনৈতিক দলে আমরা যাওয়ার জন্য এই পদত্যাগ নয়, আর কোনো রাজনৈতিক দল আমাদেরকে
জোর করে বা চাপ সৃষ্টি করছে, এটাও কিন্তু কোনো রাজনৈতিক দল আমাদের করেনি। কিন্তু বিগত দিন ডায়মন্ড হারবারের পুলিশ যেভাবে তোলাবাজি করেছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি নিবেদন রাখবো, আপনি তদন্ত করুন। যদি তদন্তের মাধ্যমে যদি কোনো কাউন্সিলরও প্রকৃত দোষী হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, এবং যে পুলিশ প্রশাসন, যে পুলিশ কর্তা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, অবিলম্বে তদন্তের মাধ্যমে তাদের শাস্তি দিক। এটা আমি ব্যক্তিগতভাবে কাউন্সিলর হিসাবে চাইবো। এমন আবার পৌরসভার ভাইস চেয়ারম্যান যেভাবে দুর্নীতি করেছে, অবিলম্বে তার বিরুদ্ধে শাস্তি হোক। এদেরও তো তাই, দমবন্ধ অবস্থা, অক্সিজেন কম পড়ে যাচ্ছে এরকম বলছেন। আসলে দলের মধ্যে তাহলে আগে বলেননি কেন, এখন এসে বলছেন কেন আনিস? একেবারে দেখো, যে সমস্ত পদত্যাগী কাউন্সিলর তাদের যেটা বক্তব্য, তারা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জারিয়েও কোনো সুরাহা হয়নি। দলের মধ্যেই কোন্দল কোথাও দেখা দিয়েছিল এবং সেই কারণেই তারা আক্রান্ত হয়েছে। তারা দলের মধ্যে থেকেও তারা আক্রান্ত, কারণ পুলিশ দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো, এমনটাই বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। সেজন্যই রাজ্যে পালাবদলের পর ভয়ের পরিবেশ কেটেছে, তাই তারা একেবারেই তাদের নিজেদের পদত্যাগপত্র জমা করতে চান। সেই মর্মে 8 জন কাউন্সিলর ডায়মন্ড হারবার পুরসভার 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 16, 13, 14 নম্বর ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেই সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা তারা পদত্যাগপত্র জমা করতে চান এবং এই সংখ্যাটা আরো বাড়তে পারে। আরো দুজন কাউন্সিলর এই পদত্যাগপত্র জমা করতে পারেন, এমনটা কিন্তু পদত্যাগকারী। আমি আসবো আনিসুদ্দিন, তোমার কাছে আসবো। তবে দেবাংশু পান্ডা, যিনি সদ্য জয়ী বিজেপি বিধায়ক প্রার্থী, 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন, এই যে বললেন না কাউন্সিলর যে আমরা কোনো দলে যোগ দেওয়ার জন্য আমরা পদত্যাগ করিনি, বিজেপি পরিষ্কার বলে দিচ্ছে এদেরকে নেওয়া হবে না। বিজেপিতে কাউকে নেওয়া হবে না। সাধারণ মানুষ ভোট দিয়েছে, বিজেপিকে জিতিয়েছে এদের এই দুর্নীতির জন্য, এদের এই 25-75 এর জন্য। অতএব আমরা কাউকে নেবো না, এবার তৃণমূলে এরাই থাকবে। আমরা কাউকে নেবো না, এরা নিশ্চিন্ত থাকতে পারেন। এইসব করে আমরা আমাদের পার্টির দুর্নাম আমরা করবো না, আর এদের নেবো না। এদের বিরুদ্ধেও তদন্ত হবে, এরা কতটা কি করেছে, পৌরসভার টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে তদন্ত হবে। এদের বিরুদ্ধেও তদন্ত হবে। আনিসুদ্দিন, এই মুহূর্তে যা শুনলাম, ওই কাউন্সিলরের কাছে ভাইস চেয়ারম্যানের দিকে বল ঠেলে দিচ্ছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন। এদের বিরুদ্ধে কি কোনো দুর্নীতির অভিযোগ নেই? দেখো, যে সমস্ত পদত্যাগকারী